কলকাতার নাম মুখে আনলে সবার প্রথমে যে বিখ্যাত এবং আশ্চর্যজনক জিনিসগুলির কথা মাথায় আসে তাদের মধ্যে অন্যতম হলো হাওড়ার ব্রিজ বা রবীন্দ্র সেতু। এটা ভাবলেও আমাদের অবাক লাগে যে হুগলি নদীর বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা 705 মিটার দীর্ঘ ব্রিজটিতে একটিও পিলার ব্যবহার করা হয়নি। তখনকার দিনে বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ তৈরির পিছনে অজানা সব রহস্য আজকের এপিসোডে শিক্ষার প্রগতির তরফ থেকে আমরা জেনে নেব। বর্তমানে হাওড়ার ব্রিজ বা রবীন্দ্র সেতুর ইতিহাস এবং নির্মাণ কাহিনী আজকে আমরা জানব। ৭৭ বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সামনে প্রতিদিন প্রায় ৪.৫ লক্ষ পথচারী এবং প্রায় ৩ লক্ষ যানবাহনের ভার সহ্য করে আসা এই আশ্চর্যজনক সেতুটি কলকাতার গর্বের সাথে দাঁড়িয়ে আছে। হুগলি নদীর উপর কেন এই ব্রিজটি প্রয়োজন হয়ে পড়ে তা জানতে হলে চলে যেতে হবে কলকাতার ব্রিটিশ শাসনের সময়কালে। ভারতবর্ষে ব্যবসা করতে আসা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে সারা ভারতবর্ষ শাসন করতে শুরু করে। তখনকার ব্রিটিশ রাজধানী ছিল কলকাতা। সালটা ছিল 1855 থেকে 1856। হুগলি নদীর দুপাশে ছিল বড় বড় কলকারখানা। যমজ দুটি শহর কলকাতা এবং হাওড়ার মধ্যে যোগাযোগ গড়ে তোলাটা খুব প্রয়োজনীয় হয়ে ওঠে। তাই দরকার পড়ে একটি সেতুর। 1862 সালে ব্রিটিশ সরকার হুগলি নদীর উপর একটি ব্রিজ নির্মাণের জন্য ইংরেজ চিফ ইন্ডিয়ান জর্জ টার্নবুলকে দায়িত্ব দেন। তিনি রিপোর্ট পেশ করলেও সেই সময়ের মধ্যে ব্রিজটি নির্মাণ করা সম্ভব হয়নি। এরপর 1870 সালে ঠিক করা হয় সেতু নির্মাণের কাজ শুরু করতেই হবে এবং এর দায়িত্ব সরকারের হাতে থাকবে না। এরই জন্যই 1871 সালে তৈরি হয় কলকাতার পোর্ট ট্রাস্ট। এই ট্রাস্টের অধীনে তৈরি হয় হুগলি নদীর উপর ভাসমান সেতু হাওড়ার ব্রিজ, যা লম্বায় ছিল 1548 ফুট এবং প্রায় 62 ফুট চওড়ায় ছিল এই ব্রিজটি। জাহাজ বা স্টিমার চলাচলের জন্য সেতুটি মাঝখান বরাবর 200 ফুট খুলে দেওয়া হতো। এই ব্রিজের নকশা তৈরি করেছিল স্যার ব্র্যাডফোর্ড লেসলি। তিনি ছিলেন রেল কোম্পানির বিখ্যাত ইঞ্জিনিয়ার। প্রায় 22 লক্ষ টাকা খরচ করে তৈরি হয়েছিল প্রথমবারের জন্য কন্টন ব্রিজ বা রবীন্দ্র সেতু। সেতু তো তৈরি হলো, কিন্তু ভাসমান সেতুর সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল জাহাজ এবং স্টিমারের যাতায়াতের ব্যবস্থা করা। দিনের বেলায় জাহাজ গেলে গাড়ি চলাচলের জন্য সেতু বন্ধ হয়ে যেত, ফলে সেতুর দুপাশে তৈরি হতে লাগলো তীব্র জঞ্জাট। 1906 সালের পরে রাত্রিবেলা সেতু খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সমস্যার সমাধান হচ্ছিল না। তাই নতুন পরিকল্পনা সেতু নির্মাণের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করতে থাকে, যেখানে দুটি সমস্যারই সমাধান হতে পারে। 1 নম্বর, জলপথে পরিবহন ব্যবস্থা বাধাপ্রাপ্ত না হয় এবং স্থলপথেও কোনো সমস্যা না হয়। এই সমস্যার সমাধান করার জন্য 1906 সালে বন্ধন কর্তৃপক্ষ চিফ ইঞ্জিনিয়ার একটি কমিটি নিয়োগ করে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ভাসমান কন্টন ব্রিজের পরিবর্তে একটি ক্যান্টিলিভার ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে। ক্যান্টিলিভার নামটা শুনতে যতটা কঠিন মনে হচ্ছে, বাস্তবে আরও বহুগুণ কঠিন। ইঞ্জিনিয়ারিং পরিভাষায় বলতে গেলে ক্যান্টিলিভার বিম হলো এমন একটি বিম যে বিমে এক প্রান্তে ধীরভাবে আবর্ত থাকে, অন্য প্রান্তে ভার বহন করে। অর্থাৎ মাঝখানে কোনো পিলার ছাড়াই ব্রিজটি তৈরি করতে হবে, যাতে জাহাজ চলাচলের কোনো সমস্যা না হয়। এখনও পর্যন্ত পৃথিবীতে 3টি ক্যান্টিলিভার ব্রিজ তৈরি হয়েছিল। তারপর 1917 সালে ক্যান্টিলিভার প্রযুক্তিতে তৈরি কানাডার পোর্ট ডি কিউবের সেতুটি ভেঙে পড়ে। তাই চিফ ইঞ্জিনিয়ার লেসলি সাহেব ক্যান্টিলিভার সেতুটি পরিবর্তে নতুন একটি ভাসমান সেতুর মত দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে 1912 সালে সারা বিশ্ব থেকে প্রায় 9টি সংস্থা ও 18টি নকশা জমা করে, যা প্রত্যেকটি ছিল মাঝ বরাবর খুলে দেওয়ার ব্যবস্থা ছিল সেই নকশায়। এরই মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। সারা বিশ্বসহ ব্রিটিশদের অর্থনীতিও প্রবলভাবে ধাক্কা খায়, ফলে ব্রিটিশরা ভারতবর্ষে নতুন কোনো প্রকল্প হাতে নিতে চাননি। হাওড়ার ব্রিজের পরিকল্পনা আরও একবার থমকে গেল। বিশ্বযুদ্ধের প্রভাব কমলে নতুন করে সেতু তৈরির কথা উঠতে থাকলো। 1921 সালে ব্রিটিশ প্রশাসন আর.এন. মুখার্জিকে নিয়ে একটি কমিটি করে, আর সেখানে বলে এমন ব্রিজ তৈরি করতে হবে যে নিচ দিয়ে জাহাজ বা স্টিমার গেলে কোনো সমস্যা না হয়। এই উদ্দেশ্য নিয়ে 1926 সালে পাশ করানো হয় নিউ হাওড়ার ব্রিজ অ্যাক্ট। ব্রিটিশ সরকার সেতু নির্মাণের আদেশ দেন। সবশেষে 1937 সালে বর্তমান দিনে আমরা যেই হাওড়ার ব্রিজটি দেখতে পাচ্ছি, সেই হাওড়ার ব্রিজটি নির্মাণ কার্য শুরু হয়। এই ব্রিজটির নকশা করেছিল 3 জন। এই ব্রিজটির খরচ হয়েছিল প্রায় 25 মিলিয়ন। সম্পূর্ণ ব্রিজটি তৈরি করতে প্রায় 26,500 টন ইস্পাতের প্রয়োজন হয়েছে, যার মধ্যে 23,000 টন ইস্পাত সরবরাহ করেছে ভারতের টাটা স্টিল কোম্পানি থেকে।
আশ্চর্যজনকভাবে ব্রিজটিতে কোনো নাট ভোল্ট ব্যবহার করা হয়নি। তার বদলে রিভেট জয়েন্ট বা রিভেটিভের মাধ্যমে ব্রিজটির নির্মাণ কার্য সম্পূর্ণ করা হয়েছিল। দীর্ঘ 5 বছর পরিশ্রম করার পরে তৈরি হয় বিশ্বের তৃতীয় দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু। এরপর 1965 সালে নিউ হাওড়ার ব্রিজ নাম বদলে এশিয়ার প্রথম নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নতুন নামকরণ রবীন্দ্র সেতু করা হয়।